আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাসটা এসএসসি 26 এবং 27 তোমাদের যেটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে ক্লাসটা হচ্ছে বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারের উপর ক্লাসটা হবে, সৃজনশীল ক্লাস। আজকে ক্লাসটা পুরো অংশ জুড়ে হবে সৃজনশীল টাইপের আলোচনা। কোন টাইপ থেকে সৃজনশীল হয়, কোথা থেকে সৃজনশীল হয়, এসব কোঅর্ডিনেট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু তোমাদেরকে বলে রাখি। এই চ্যাপ্টার থেকে যেসব টপিক বহুবার এসেছে, প্রতি বছরই আসে, এই টপিকগুলোর মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এবং আছে গলগি বডি, এবং আছে তোমার নিউরন। এই কয়েকটা যদি তুমি মনে রাখতে পারো, আশা করি এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা সৃজনশীল শুরু করার আগে কিছু বেসিক আলোচনা করি। কোষ প্রাচীর। এই আচ্ছা, কোষ প্রাচীর কাকে বলে? আচ্ছা, প্রাচীর, কোষটা বাদ দাও, প্রাচীর। প্রাচীর কাকে বলে? প্রাচীর, এই মনে করো আমি এই রুমটাতে বসে ক্লাস নিচ্ছি, তো দেখো এই যে প্রাচীর আছে, দেওয়াল আছে। এই দেওয়ালটা কি? এই রুমের একটা হচ্ছে প্রাচীর। এরকম কোষেরও একটা প্রাচীর আছে বা দেয়াল আছে, একে বলা হয় কোষের প্রাচীর। কোষ প্রাচীরটা হচ্ছে কি? কোষের প্রাচীর। আচ্ছা দেখি কোষ প্রাচীরটা কি আসলে। হ্যাঁ, আচ্ছা, কোষ প্রাচীর শুধুমাত্র কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রযোজ্য। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষেও থাকে, তবে আমরা এখন উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করতেছি। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের, আচ্ছা দেখো, কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, যা কোষকে নির্দিষ্ট আকৃতি বা আকার প্রদান করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। নিচের গঠন বিস্তারিত আলোচনা করা হলো। আচ্ছা, এই যে কোষ প্রাচীর, আমরা যখন সৃজনশীল সলভ করব তখন দেখতে পারবা কোষ প্রাচীর থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা দেখি আমরা এখানে ভৌত গঠন। ভৌত গঠনের মধ্যে কি রয়েছে? একটি পূর্ণাঙ্গ কোষ প্রাচীর প্রধানত তিনটি স্তর নিয়ে গঠিত। আবার এটা কিন্তু এমসিকিউ চলে আসতে পারে যে একটি পূর্ণাঙ্গ কোষ প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? তিনটি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে কি মধ্যপর্দা। প্রথমে মধ্যপর্দাটা কি? এটি কোষের প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। কোথাকার স্তর ভাইয়া? সবচেয়ে বাইরের স্তর, যা পাশাপাশি দুটি পাশাপাশি কোষের সংযোগ স্থলে থাকে। এটি প্রধানত প্যাকটিক অ্যাসিড প্যাকটিক অ্যাসিড নিয়ে গঠিত, অনেকটা আঠার মতো কাজ করে। এরপর আসি প্রাথমিক স্তর। 2 নাম্বার আছে কি প্রাথমিক স্তর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে এই স্তরটি গঠন করে। এটি বেশ পাতলা ও স্থিতিস্থাপক। এরপর আসি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা কি? কোষের বৃদ্ধি থেমে গেলে প্রাথমিক প্রাচীরের উপর লিগনিন, সুবেরিন ইত্যাদি জমা হয়ে এই স্তরটি তৈরি হয়। এটি বেশ পুরু এবং শক্ত, সাধারণত 3টি স্তরে বিভক্ত। এই সেকেন্ডারি যে স্তরটা আছে, এটা শুধু জাস্ট মনে রাখবা 3টি স্তরে বিভক্ত। ওকে, এটা গেল কি আমাদের ভৌত গঠন। এরপর দেখি আমরা রাসায়নিক গঠন। আচ্ছা, এই আচ্ছা, এই যে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে কি আছে? রাসায়নিক ভাবে কোষ প্রাচীর বেশ জটিল। এতে প্রধান উপাদান হিসেবে থাকে সেলুলোজ। তাহলে কি থাকতেছে? সেলুলোজ। এটি কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। প্রশ্ন হতে পারে, এমসিকিউ চলে আসতে পারে। আমি যে পড়াচ্ছি শুধু কিন্তু সৃজনশীলের জন্য না, এইগুলো পড়লে দেখবা যে হচ্ছে সৃজনশীল প্লাস হচ্ছে কি এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। আচ্ছা, এটি কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান সেলুলোজ। এরপর হেমিসেলুলোজ, এটি সেলুলোজ, মাইক্রোফাইব্রিল এগুলোকে কি একত্রে ধরে রাখতে সাহায্য করে। এরপর আসি পেকটিন। এটি মধ্য পর্দায় বেশি থাকে। কোথায় থাকে? পেকটিনটা কোথায় থাকে? মধ্য পর্দায়, এবং কোষগুলোকে কি যুক্ত রাখে, একটা আরেকটার সাথে কি সংযোগ স্থাপন করে। এরপর লিগনিন, এটি প্রাচীরকে শক্ত ও মজবুত করে। এরপর 3 নম্বরে সূক্ষ্ম গঠন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় সেলুলোজ চেইন দিয়ে। তাহলে কি হয়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ চেইন দিয়ে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে একটি মাইসেলি গঠন করে। কয়টা? 100টা সেলুলোজ চেইন মিলে একটি মাইসেলি গঠন করে। ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় কাকে? একে কোষ প্রাচীর, অর্থাৎ মাইসেলিকে। মাইসেলিতে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়
সেলিকে। এরপর 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে, 250টি মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। এসব বস্তুর সমন্বয়ে শেষ পর্যন্ত কোষ প্রাচীর গঠিত হয়। ওকে, এরপর 4 নাম্বার দেখি, কূপ বা পিট। আচ্ছা, কোষ প্রাচীরে যে স্থানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, সেখানে একটি সরু গর্তের মতো দেখা যায়, একে পিট বলে। ক নম্বরেও আসতে পারে, পিট কাকে বলে। আচ্ছা, এরপর দুটি পাশাপাশি কোষের পিট জোড়াকে পিট পেয়ার বলে। দুইটা পাশাপাশি, এইখানে একটা পাশাপাশি, দুইটা পাশাপাশি হলে এদেরকে পিট পেয়ার বলা হয়। এর মাধ্যমে পাশাপাশি কোষের মধ্যে প্লাজমা দেশমা দিয়ে তরল পদার্থ ও খনিজ লবণ বা খনিজ পদার্থ কি চলাচল করে। আচ্ছা আচ্ছা, আমরা যে এইটুকু পড়লাম, আমরা দেখি এখন যে হচ্ছে এইটুকু থেকে আচ্ছা, আমরা যে এইটুকু পড়লাম, এইটুকু থেকে দেখে আসি যে সৃজনশীল প্রশ্ন হয়েছিল কিনা। আচ্ছা, কিরকম সৃজনশীল প্রশ্ন হয়েছিল এইটুক থেকে আমরা একটু দেখে আসি। এই যে ভাইয়া দেখো তো এখানে, এই যে আমি জাস্ট টাইপ পড়াবো, পাশাপাশি হচ্ছে সিকিউটাও দেখাই দিব যে কই থেকে এসেছে। তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে দেখা। ওকে, এই যে চিত্র এ, অর্থাৎ ক তো তোমরা পারবা, কখনই আমি মাথায় মারছি না। দেখো, ঘ নাম্বার, এ চিত্রের গঠন ব্যাখ্যা করো। এ, আচ্ছা এটা কি ভাইয়া? এই যে চিত্র এ, এই চিত্রটা হচ্ছে এ চিত্র। তাহলে এ চিত্রের গঠন আমরা মাত্রই বললাম কি, কোষ প্রাচীর পড়লাম না ভাইয়া? কোষ প্রাচীর, কোষ প্রাচীর পড়লাম। এর চিত্রটা হচ্ছে কি, কোষ প্রাচীর। এর গঠন মাত্রই তো আমি দেখাই দিলাম, ভৌত গঠন, রাসায়নিক গঠন, এটা ব্যাখ্যা করে দিবা জাস্ট। হ্যাঁ, আবার আবার দেখাও, আবার দেখাই দিচ্ছি তোমাদের। এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর ভৌত গঠন, আর এই পাশে কি, এই যে রাসায়নিক গঠন। এই দুইটা তোমরা লিখে দিবা এনাফ। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের গ নাম্বার কমপ্লিট। এরপর ঘ নাম্বারটা একটু দেখি। বি ও সি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম, বিশ্লেষণ করো। আচ্ছা, এটার জন্য আমরা একটু বেসিক পড়ে আসি। ঘ নাম্বারটার জন্য, ঘ এর জন্য আমরা একটু বেসিক পড়ে আসি। আচ্ছা, ঘ নাম্বার তোমরা একটু বলো আমাদেরকে, বি কি আর সি কি? হ্যাঁ, বি আর সি, এই যে বি ছিল মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া কি কোষের কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। পাওয়ার হাউস বা শক্তির আধার বলা হয়। এর গঠন অত্যন্ত শৃঙ্খল এবং এটি কয়েকটি ধাপ প্রধান অংশ নিয়ে গঠিত। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা হলো। কি বলছিল আমাদের প্রশ্নটায়? মাইটোকন্ড্রিয়া বি ও সি এর মধ্যে গঠন ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতেছি। দেখো, আবরণী, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিকে। কয় স্তর ভাইয়া? দ্বিস্তর বিশিষ্ট। বুঝতে পারছো? দ্বিস্তর বিশিষ্ট আবরণী। বাইরের স্তরটি মসৃণ, বাইরের স্তরটা কি মসৃণ, এবং ভেতরের স্তরটা কি বিভিন্ন ভাঁজ যুক্ত হয়ে থাকে। এই আবরণী লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। প্রশ্ন হতে পারে এমসিকিউ, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত নিচের কোনটি? উত্তর হবে কি, মাইটোকন্ড্রিয়া। এরপর দেখি ক্রিস্টি, ভেতরে আবরণটি মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখবা যে ভেতরে ভাঁজটি ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। ভেতরে একটা অংশ কি, ভেতরের আবরণটা ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করে, একে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। এটি মাইটোকন্ড্রিয়ার ভেতরের তরলের ক্ষেত্রফল বৃদ্ধি করে। এই যে ভাঁজ, আঙ্গুলের মতো ভাঁজ, এটা কি করে? তরলের ক্ষেত্রফল বৃদ্ধি করে, যাতে শক্তি উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়াগুলো সহজে সম্পন্ন হতে পারে। এরপর দেখি অক্সিজম। অক্সিজমটা কি? ক্রিস্টির গায়ে নির্দিষ্ট দূরত্বে পর পর অসংখ্য বৃন্ত ও গোলাকার বস্তু লেগে থাকে, এদেরকে অক্সিজম বলে। এটা এটা তোমাদের আবার ক নাম্বারেও আসতে পারে যে অক্সিজম কাকে বলে। তাহলে কি বললাম? ক্রিস্টির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কি দানার মতো অংশ থাকে, এদেরকে কি বলা হয়? অক্সিজম বলা হয়। আচ্ছা, এখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বা উৎসেচক সাজানো থাকে। ওকে, এরপর দেখি আমরা
ম্যাট্রিক্সের আধে, এই যে আমরা ম্যাট্রিক্সটা পড়লাম, ম্যাট্রিক্স দিয়ে ঘেরাও, ম্যাট্রিক্স দিয়ে ঘেরাও, আচ্ছা, ম্যাট্রিক্স বা আধে, আবরণী দিয়ে ঘেরা, ভেতরে অংশটি ঘন দানাদার এবং এক জাতীয় তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, একে ম্যাট্রিক্স বলা হয়। ক নম্বরেও আসতে পারে ম্যাট্রিক্স কাকে বলে, তোমরা এই সংজ্ঞাটা লিখে দিবা। এতে প্রোটিন, লিপিড এবং বিভিন্ন এনজাইম ও খনিজ লবণ থাকে। তাহলে ম্যাট্রিক্সে কি থাকে? প্রোটিন, লিপিড এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। কোথায়? ম্যাট্রিক্স। ওকে। এরপর নিজস্ব ডিএনএ ও রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম। এটা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, নিজস্ব বৈশিষ্ট্য কি? নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ এবং রাইবোজোম, এর যে বৈশিষ্ট্য, ডিএনএ এবং রাইবোজোম থাকে। এর ফলে এটি কি নিজে প্রোটিন নিজে তৈরি করতে পারে এবং স্বপ্রজননশীল হতে পারে। তাহলে কি নিজের খাদ্য বা নিজের প্রোটিন নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া দেখলাম। এরপর দেখি মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা কি। হ্যাঁ, আচ্ছা, এই যে মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা দেখি আমরা। মাইটোকন্ড্রিয়া কি কোষের কি বলা হয় ভাইয়া? পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস বলা হয়, বা রান্নাঘর। হ্যাঁ, অথবা রান্নাঘর, বাংলায় রান্নাঘর, পাওয়ার হাউস বা রান্নাঘর। শক্তি উৎপাদন, এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, খাদ্য ভেঙে এটিপি তৈরি করে, কোষের সকল কাজ শক্তি সরবরাহ করে। এরপর কি শ্বাসক্রিয়া সম্পন্ন করা। কোষীয় শ্বাসক্রিয়ার প্রধান স্থান, কোষের কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়তায় বিভিন্ন বিপাকীয় কাজের জন্য কি শক্তি দেয়। এরপর তাপ উৎপাদন করে, কিছু ক্ষেত্রে তাপ উৎপাদন করে। আচ্ছা, আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে গঠন ছিল, বৈশিষ্ট্য ছিল, আমরা হচ্ছে পড়লাম। এরপর আমরা দেখি, আমরা আবারও সৃজনশীল প্রশ্নে ফিরে যাই। সৃজনশীল প্রশ্নটা কি ছিল আমাদের? এই কি ছিল? বিওসি, চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম। এরপর বিটা আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়া, এবং সিটা কি ছিল? সি হচ্ছে, একটু জানাও তো তোমরা পারো কিনা? সি অবশ্যই পারবা, সকলে পারবা জানি। সি, সিটা কি? সি হচ্ছে কি প্লাস্টিডের একটা অংশ। নাও আমি বলে দিলাম, প্লাস্টিডের একটা অংশ, যেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এখন আমরা এই যে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বা গঠন, এটা হচ্ছে আমরা একটু জানি। উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকবে এটা। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি ক্লোরোপ্লাস্ট। একে কোষের খাদ্য তৈরি কারখানা বলা হয়। এর আগে আমরা পড়লাম কোষে পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়া। আর খাদ্য তৈরি কারখানা বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্ট। এটাও এমসিকিউ আসতে পারে। নিচে ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য এবং গঠন বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য, এটি দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত। এতে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে। এই যে গাছের রং সবুজ, এরপর হচ্ছে পাতার রং সবুজ, এবং বিভিন্ন ধরনের কি উদ্ভিদের রং দেখবা। অনেক সময় গাজরের কালার কিরকম? গাজর কমলা বর্ণের। এসব হচ্ছে ক্যারোটিন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। তবে এর সবই হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের জন্য, অর্থাৎ প্লাস্টিডের জন্য। হ্যাঁ, আবার প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা হয়, ক্লোরোক্রোমো এবং ক্লোরোপ্লাস্ট। এই যে তিন ভাগের মধ্যে একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তাহলে কি সবুজ রঞ্জক পদার্থ থাকে কোথায়? ক্লোরোপ্লাস্টে। মাইটোকন্ড্রিয়ার মতো এরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। তাহলে কি নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে মাইটোকন্ড্রিয়ার মতো। হ্যাঁ, এটি সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এরপর ক্লোরোপ্লাস্টের গঠন দেখো। একটি আদর্শ ক্লোরোপ্লাস্ট প্রধানত নিচের অংশগুলো নিয়ে গঠিত: আবরণী ঝিল্লি। হ্যাঁ, পুরো ক্লোরোপ্লাস্ট দুটি স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরাও থাকে। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এই ঝিল্লিটি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। কি দ্বারা? প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। এটি ভেতরের অংশে লেগে থাকে, ভেতরের অংশগুলোকে রক্ষা করে এবং পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর দেখি আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ম্যাট্রিক্স। হ্যাঁ,
স্ট্রোমা বা ম্যাট্রিক্স আবরণীতে ঘেরা ভেতরের বর্ণহীন ও দানাদার তরল অংশটিকে স্ট্রোমা বলে। তাহলে স্ট্রোমা কাকে বলে? স্ট্রোমা কাকে বলে? ক নাম্বারে হতে পারে? এরপর এখানে শর্করার সংশ্লেষণ ঘটে এবং পানির সংশ্লেষণে অন্ধকার পর্যায়ে C3 এবং C4 চক্র সম্পন্ন হয়। তাহলে কোথায় C3 এবং C4 চক্র সম্পন্ন হয়? অন্ধকার পর্যায়ে। এরপর থাইলাকয়েড ও গ্রানাম। স্ট্রোমার মধ্যে কতগুলো চ্যাপ্টা থলির মতো অংশ একটির ওপর একটি সজ্জিত থাকে, এই থলিগুলোকে থাইলাকয়েড বলে। প্রায় কয়টা? 40 থেকে 60টি থাইলাকয়েড মিলে একটি স্তূপ তৈরি করে, যাকে গ্রানাম, বহুবচনে গ্রানা বলে। এই যে এটা একটু ভালো করে মনে রাখবা যে বহুবচনে গ্রানা, হ্যাঁ, এক বচনে হচ্ছে গ্রানাম। ক্লোরোফিল মূলত এই থাইলাকয়েডের প্রাচীরে থাকে। স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কি? দুটি পাশাপাশি গ্রানামের থাইলাকয়েড গুলো যে সূক্ষ্ম নালিকা দিয়ে যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বলে। এরপর এগুলো গ্রানাম গুলোকে নির্দিষ্ট দূরত্বে ধরে রাখতে সাহায্য করে। ফটোসিনথেটিক ইউনিট ও কোয়ান্টোসোম থাইলাকয়েড ঝিল্লিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে, যেখানে সালোক সংশ্লেষণের প্রধান বিক্রিয়াগুলো সংঘটিত হয়। ওকে, একে ফটোসিনথেটিক ইউনিট বলা হয়। এরপর 6 নম্বরে ডিএনএ ও রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে, যার মধ্যে এটি নিজেদের জন্য প্রয়োজনীয় কিছু প্রোটিন তৈরি করতে পারে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে গঠনটা পড়লাম ক্লোরোপ্লাস্টের। এখন দেখব ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। আচ্ছা, এই যে দেখো ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। হ্যাঁ, উদ্ভিদ ও শৈবালের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রাণকেন্দ্র হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ ও শৈবালের কি প্রাণকেন্দ্র হচ্ছে কি? সালোক সংশ্লেষণের প্রাণকেন্দ্র হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। একে কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টের প্রধান গুরুত্ব নিচে আলোচনা করা হলো। খাদ্যবস্তু, শর্করা উৎপাদন। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। কি করে? তাহলে সৌরশক্তিকে কোথায় পরিণত করতেছে? রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তিতে। প্রশ্ন হতে পারে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে নিচের কোনটি? তাহলে কি? ক্লোরোপ্লাস্ট। এরপর এটি সূর্যালোকে আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদের প্রধান খাদ্য। প্রধান খাদ্য কোনটা? উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য, যেটা হচ্ছে কি? গ্লুকোজ তৈরি করে। এরপর 2 নম্বরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য। সালোক সংশ্লেষণ চলাকালীন ক্লোরোপ্লাস্ট বায়ুমণ্ডল থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং উপজাত হিসেবে মূল্যবান অক্সিজেন ত্যাগ করে। কি করে? অক্সিজেন ত্যাগ করে। এর ফলে বায়ুমণ্ডলে এটি দুটি গ্যাসের ভারসাম্য বজায় থাকে এবং প্রাণীকুল শ্বসনের সুযোগ পায়। আশা করি বুঝতে পারছো। এরপর 3 নম্বর শক্তি রূপান্তর। ক্লোরোপ্লাস্ট থাইলাকয়েড মেমব্রেন থাকা ক্লোরোফিল অণুগুলো আলোক শক্তিকে শোষণ করে এটিপি, এটার পুনরূপ মনে রাখবা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং NADPH নামক উচ্চ শক্তিধর অণুতে পরিণত করে। এই শক্তি উদ্ভিদের যাবতীয় জৈবিক কাজে ব্যবহার করে। 4 নাম্বার আলোক শোষণ। উদ্ভিদের আলোক শোষণ প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নির্দিষ্ট উদ্ভিদের আলোক শোষণ নির্দিষ্ট পরিস্থিতিতে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে কার্বন ডাই অক্সাইড মুক্ত করতে সাহায্য করে। ওকে, এটা ছিল কি ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। আচ্ছা, আরেকটু আছে গুরুত্ব, দেখি আমরা। ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষণ। 5 নাম্বার কি? ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষণ। ক্লোরোপ্লাস্ট কেবল খাদ্যই তৈরি করে না, এটি নিজস্ব প্রয়োজন অনুযায়ী কোষের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কিছু ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এরপর বংশগতি সক্রিয়তা রক্ষা। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, এর ফলে এটি নিজস্ব প্রতিলিপি তৈরি করতে পারে এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, প্রশ্ন হতে পারে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে নিচের কোনটি? ক্লোরোপ্লাস্ট। বংশ বা বর্ণাধর হিসেবে ভূমিকা। ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল রঞ্জক উদ্ভিদের পাতাকে সবুজ দেখা, যা প্রকারান্তরে উদ্ভিদের চেনার উপায়। অর্থাৎ যে উদ্ভিদের পাতা যে সবুজ হচ্ছে, উদ্ভিদ যে সবুজ হচ্ছে, এটা কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? ক্লোরোপ্লাস্টের কারণে হচ্ছে। যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো
তুমি এক কাজ করবা, যে ঘাস জাতীয় কিছু উদ্ভিদকে তুমি ঢেকে রাখবা, ইট দিয়ে চাপা দিয়ে রাখবা, এরপর দেখবা কিছুদিন পর ওইখানে কি সূর্যের আলো যাবে না এবং কি ক্লোরোপ্লাস্ট থাকবে না, এটা কি সাদা হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপর ক্লোরোপ্লাস্ট ছাড়া পৃথিবীতে শক্তি প্রবাহ এবং অক্সিজেন সরবরাহ অসম্ভব হতো, যার ফলে সমগ্র জীবজগৎ কি বিলুপ্ত হয়ে যাবে। যার ফলে কি সমস্ত জীবজগৎ কি বিলুপ্ত হয়ে যাবে। আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল দেখো দেখি, এই যে বিওসি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম বিশ্লেষণ করে। তাহলে কি এদের অঙ্গাণু যদি না থাকতো তাহলে কি উদ্ভিদের ভারসাম্য কি বিলুপ্ত হয়ে যাইতো। আশা করি ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারছো। টেনশনের কোনো কারণ নাই, আমি হচ্ছে এটার পিডিএফ দিয়ে দিব। তোমরা হচ্ছে ক্লাস শেষে আমাকে হচ্ছে নক করবে, তাহলে আমি হচ্ছে কি তোমাদেরকে এটার পিডিএফ দিয়ে দেব। ওকে, এরপর আচ্ছা আমাদের এটা শেষ। এখন আমরা 2 নম্বর সৃজনশীলে দেখি। একই এই যে পড়লাম প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এসব কি সবগুলো কিন্তু প্রায় ঘুরে ফিরে এগুলাই প্রশ্ন হয়েছে। তোমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো এগুলাই জাস্ট হচ্ছে কি একটু চেঞ্জ করে দিছে, নামগুলো চেঞ্জ করে দিছে, এই জাস্ট হচ্ছে একই কনসেপ্ট ক্লিয়ার হলে তোমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, চিত্র এ, উদ্দীপকে এ ও সি চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো। এ, আচ্ছা এ চিহ্নিত, আচ্ছা এটা 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 কিসের চিত্র বলো দেখি তোমরা। এ কিসের চিত্র এবং বি কিসের চিত্র? হ্যাঁ, আর এতে যে এই যে সি চিহ্নিত অংশ, সি চিহ্নিত অংশ এটার নাম কি এটা একটু বলো। এ চিত্রের নাম এবং বি চিত্রের নামটা একটু জানাই দাও। এরপর আমরা হচ্ছে একটু বেসিক দেখে আসি। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে একটু টিস্যু নিয়ে আলোচনা করি। আচ্ছা, তোমাদেরকে একটু কেন যেন টিস্যু পড়াইতে আসলে একটা আমার মজার ঘটনা মনে হয়ে যায়। টিস্যু, আচ্ছা টিস্যু কাকে বলে? আমি একবার ক্লাস নিচ্ছিলাম, স্কুলে ক্লাস নিচ্ছিলাম, তো এক স্টুডেন্টকে বললাম যে টিস্যু কাকে বলে বলো দেখি। ছোট বাচ্চাদের, এইটের ক্লাস এইটের। তো তারা বলতেছে স্যার আমি বলতে পারবো না, তবে হচ্ছে আমি দেখাইতে পারবো। বললাম আরে বাহ, আমি তো টিস্যু দেখি নাই, তো দেখতে পারলে তো আরো ভালোই হয় আমার জন্য। তো ও চলে গেল, এক তোরে ওয়াশরুমে চলে গেল, গিয়ে সে হচ্ছে ওই যে ওয়াশরুমে টয়লেট টিস্যু আমাকে এনে দিল, বলতেছে এই যে স্যার টিস্যু। ওই টিস্যু আর এই টিস্যু কি এক ভাইয়া? টিস্যু কাকে বলে? টিস্যু হচ্ছে কতগুলো কোষ বা একাধিক কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন আমরা তাকে বলবো কি কলা বা টিস্যু। টিস্যুকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আবার ভাজক টিস্যুকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়, এইগুলা বিষয় তোমরা জানো, তোমরা হচ্ছে 8-9 এ পড়ে আসছো, তো এইসব জানার দরকার নাই। এখন জাস্ট পড়ো হচ্ছে ফ্লোয়েম এবং হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু আর জাইলেম টিস্যু, এই দুইটা হচ্ছে তোমরা মনে রাখো। আচ্ছা দেখো এখন জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু গঠনটা দেখি আমরা। আমাদের জাস্ট জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু গঠনটা পড়লে হয়ে যাবে। তো দেখো এখানে জাইলেম টিস্যুর গঠন। জাইলেম টিস্যু মূলত পানি ও খনিজ লবণ পরিবহন করে। এর কাজ কি ভাইয়া? কাজ হচ্ছে জাইলেম হচ্ছে কি পানি এবং খনিজ লবণ পরিবহন করে। পরিবহন করে কোথায় নিয়ে যায়? মূল থেকে তার পাতার দিকে, অর্থাৎ মূল থেকে কাণ্ডের দিকে নিয়ে যায়। আচ্ছা, এরপর জাইলেমের উপাদান সমূহ কি কি? ট্রাকিট, ভেসেল, 4টি ভাগে বিভক্ত: ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং কি জাইলেম ফাইবার। ওকে, চলো আমরা দেখি। ট্রাকিট, ট্রাকিট কিরকম দেখতে? লম্বা, সরু এবং সুচালু কোষ। কোষ প্রাচীর কি পুরু এবং লিগনিন যুক্ত। এই কোষগুলা কিরকম হয়? মৃত হয়। আচ্ছা, এরপর ভেসেল, ভেসেল হচ্ছে কি দেখতে কিরকম হয়? নলাকার ও প্রশস্ত, একটির পর একটি কি যুক্ত হয়ে দীর্ঘ নালী তৈরি করে পানি পরিবহনে প্রধান অংশ হচ্ছে কি মৃত কোষ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর একটা দেখি, এরপর একটা হচ্ছে কি এই যে জাইলেম ফাইবার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি
জাইলেম ফাইবার কি কিরকম দেখতে? লম্বা ও শক্ত, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি অধিকাংশ কোষ কি মৃত, কোষ প্রাচীর পুরু এবং শক্ত, পানি পরিবহনে বিশেষায়িত। এরপর দেখি ফ্লোয়েম টিস্যুর গঠন। ফ্লোয়েম টিস্যু সেম 4 ভাগে বিভক্ত। তাহলে দেখি ফ্লোয়েম উদ্ভিদের তৈরি খাদ্য যেমন পাতা এবং অন্যান্য অংশে নিয়ে যায়। পাতা পাতা অন্যান্য অংশ কি কাণ্ড আছে, এরপর কি আছে মূল আছে, পরিবহন করে। আচ্ছা, ফ্লোয়েমের উপাদান সমূহ: সিফ টিউব লম্বা নলাকার কোষ, প্রান্তে ছিদ্রযুক্ত সিপলেট থাকে, জীবিত কোষে নিউক্লিয়াস থাকে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যে জীবিত কোষে কি নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপর দেখি আমরা আচ্ছা কম্পোজিশন সেল সিপ টিউবের পাশে থাকে, সিপ টিউবকে নিয়ন্ত্রণ করে। এরপর কি আচ্ছা এরপর ফ্লোয়েম প্যারেনকাইমা। হ্যাঁ, 3 নম্বর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কি খাদ্য সঞ্চয় করা, এই কোষটা কি জীবিত কোষ। এরপর ফ্লোয়েম ফাইবার, এটা কি শক্ত কোষ, উদ্ভিদকে সমর্থন দেয়। তাহলে বিশেষ বৈশিষ্ট্য এখানে খেয়াল রাখো, অধিকাংশ কোষ কি জীবিত, খাদ্য পরিবহনে সাহায্য করে, দ্বিমুখী পরিবহন। দ্বিমুখী কি উপরের থেকেও আবারও কি নিচ থেকে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যদি 2 নম্বর সৃজনশীলটা সলভ করি, আসো দেখি। আচ্ছা, 2 নম্বর সৃজনশীলটা দেখো দেখি এখানে তোমরা কি বলছে, উদ্দীপকের চিত্র এ ও এ এর সি চিহ্নিত অংশটির গঠন। আচ্ছা, এ আগে তো জানতে হবে আমাদের এটা কি, রাইট? এ। আচ্ছা, এ কি এ এবং বি। আচ্ছা, চিত্র দুইটা দেখো দেখি, প্রায় একই রকম দেখা যাচ্ছে। একই রকম দেখা গেলেও কি একই রকম নয়। এটা হচ্ছে কি প্যারেনকাইমা আর কি স্কেলেনকাইমা। হচ্ছে কি চিত্র এ প্যারেনকাইমা, এ প্যারেনকাইমা। চিত্র এ সি চিহ্নিত অংশ। আচ্ছা দেখো তো সি চিহ্নিত অংশটার নাম কি? প্রতিটা কোষের মাঝখানে কি এই যে সি চিহ্নিত অংশ, এটা কি কোষের মাঝ বরাবর কি থাকে ভাইয়া? নিউক্লিয়াস। তাহলে সি চিহ্নিত অংশটির নাম কি? নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা নিউক্লিয়াস। তাহলে সি চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো। তাহলে কি আমাদের নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে হবে। আচ্ছা ভাইয়া দেখো আমরা একটু দেখে আসি নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, এই যে একটা চিত্র দেখো তো, কিসের চিত্র দেখতে পাচ্ছ? নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ। এটা কি একটা নিউক্লিয়াসের চিত্র। তো দেখো একটা নিউক্লিয়াস কয়টা অংশে গঠিত? দেখো দেখি 4টা অংশে গঠিত। হ্যাঁ, যদিও তোমাদের বইয়ে কি 5টা অংশ দেওয়া আছে, তবে হচ্ছে একটা নিউক্লিয়াসের মূল অংশ হচ্ছে 4টা। তবে দেখো যদি আসে তোমরা হচ্ছে যদি 4টা থাকে অপশনে 4টা দিবা, যদি 5টা থাকে, যদি 4টা দেওয়া না থাকে তাহলে 5টা দিবা। আচ্ছা দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এই যে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ, বাইরের অংশটার নাম বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এরপর এই যে একটু ডিপ কালার অংশটা দেখতে পাচ্ছ, এটা নিউক্লিওলাস। এরপর এই যে ভিতরে যে ফাঁকা একটা অংশ আছে নীল কালার, এটা নাম হচ্ছে নিউক্লিও প্লাজম। এরপর এই যে সুতার মতো অংশগুলা দেখতে পাচ্ছ, পেঁচানো পেঁচানো সুতার মতো অংশ, এটা নিউক্লিয়ার রেটিকুলাম, অথবা এটাকে বলা হয় নিউক্লিও জালিকা, অথবা বলা হয় কি নিউক্লিয়ার জালিকা, জালের মতো। হ্যাঁ, এরপর এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা অংশটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আমরা চিত্র দিলাম, এখন হচ্ছে কি ব্যাখ্যা করব। আচ্ছা দেখো এই যে দেখো, আচ্ছা প্রধান অংশ তাদের কাজ। প্রথম অংশটা কি ছিল? নিউক্লিয়ার ঝিল্লি। এটা কি দ্বিস্তর বিশিষ্ট, নিউক্লিয়ার ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট। এটি নিউক্লিয়াসে কে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। কই থেকে? সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে, সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। এতে ছোট ছোট ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার পোর বলা হয়, নিউক্লিয়ার পোর বলা হয়। আচ্ছা, নিউক্লিয়ার পোর। হ্যাঁ, 2 নাম্বার ছিদ্রটির উপর ছোট ছিদ্র, ঝিল্লির উপর ছোট ছিদ্র আরএনএ ও প্রোটিনের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। এরপর নিউক্লিওপ্লাজম জেলির মতো তরল পদার্থ, এর মধ্যে নিউক্লিওলাস ও ক্রোমাটিন ভাসমান থাকে।
এরপর নিউক্লিওলাস গোলাকার ঘনবস্তু, রাইবোজোম তৈরিতে সাহায্য করে। ক্রোমাটিন জাল ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত, কোষ বিভাজনের সময় এটি ক্রোমোজোমে রূপান্তর হয়। আচ্ছা, এই যে আমরা পাঁচটা নিউক্লিয়াসের গঠন দেখলাম, যে পাঁচটি ভাগে বিভক্ত একটা নিউক্লিয়াস, পাঁচ ভাগে বিভক্ত করা হয়। এই পাঁচটা ভাগ আমরা কি করব, প্রথমত হচ্ছে চট করব, পাঁচটা নাম আইডেন্টিফাই করব এবং পাঁচটা কি কি কাজ, এই কাজগুলো লিখবো, তাহলে কি আমাদের গ নাম্বার শেষ। আচ্ছা, এরপর আমরা ঘ নাম্বার দেখি। আচ্ছা, ঘ নাম্বারটা দেখো দেখি ভাইয়া, উদ্দীপকের চিত্র এ ও বি এর মধ্যে কাজ একই হলেও এদের গঠন ভিন্ন। কাজ একই হলেও এদের কি গঠন ভিন্ন। তাহলে ভাইয়া দেখো দেখি, এ কি বলছিলাম, প্যারেনকাইমা, আর বি কি স্কেলেনকাইমা। আচ্ছা, তাহলে প্যারেনকাইমা আর স্কেলেনকাইমা নিয়ে একটু দেখে আসি আমরা। এই যে দেখো দেখি ভাইয়া, উদ্ভিদের সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা এবং স্কেলেনকাইমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। আচ্ছা, এই যে প্যারেনকাইমা, প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সাধারণ এবং জীবন্ত কোষ, মনে রাখবা এই কোষটা কি জীবিত কোষ। এটি উদ্ভিদের প্রায় সব অংশে বিদ্যমান থাকে। গঠনগত বৈশিষ্ট্য, কোষের প্রকৃতি, এই টিস্যু কোষগুলো জীবিত হবে, সমবেশীয় হবে এবং পাতলা প্রাচীর বিশিষ্ট হবে। কোষ প্রাচীর, কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ দিয়ে গঠিত এবং কি পাতলা হবে। এরপর প্রোটোপ্লাজম, কোষে ঘন প্রোটোপ্লাজম এবং কি একটি নিউক্লিয়াস থাকবে, যেটা কি স্পষ্ট হবে। কোষ স্তর কি ফাঁক, কোষগুলোর মাঝে প্রচুর পরিমাণে কোষ স্তর থাকে বা ফাঁকা জায়গা দেখা যায়। আকৃতি, এগুলো সাধারণত গোলাকার, ডিম্বাকার বা বহু ভুজাকার হতে পারে। গোলাকার, ডিম্বাকার বা বহু ভুজাকার হতে পারে। এরপর বিশেষ প্রকার, এটা ক্লোরোপ্লাস্ট থাকলে একে স্কেলেনকাইমা। হ্যাঁ, যদি ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়, যদি প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তবে স্কেলেনকাইমা এবং জল উদ্ভিদের বড় বায়ুকুঠুরি যুক্ত কোষকে এরেনকাইমা বলে। প্রশ্ন হতে পারে এরেনকাইমা কাকে বলে, কোন নম্বরে আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, যে জলজ উদ্ভিদের বড় বায়ুকুঠুরি যুক্ত কোষকে বলা হয় এরেনকাইমা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের গেল স্ক্যান, এবার দেখি স্কেলেনকাইমা। দেখো স্কেলেনকাইমা, স্কেলেনকাইমা মূলত উদ্ভিদের যান্ত্রিক শক্তি প্রদানকারী টিস্যু। কি ভাই এটা, যান্ত্রিক শক্তি প্রদানকারী টিস্যু কোনটা, এটা হচ্ছে কি স্কেলেনকাইমা। পরিণত অবস্থায় এই কোষগুলো সাধারণত মৃত থাকে, পরিণত অবস্থায় মৃত থাকে। এরপর কোষের প্রকৃতি, প্রাথমিক অবস্থায় জীবন্ত থাকলেও পরিণত অবস্থায় কোষগুলো মৃত। প্রথম দিকে কি জীবিত থাকে এবং যখন বয়স হয়, পরিণত বয়সে এরা কি মৃত হিসেবে বিবেচিত হয়। এবং প্রোটোপ্লাজমহীন, এতে কোনো প্রোটোপ্লাজম থাকে না। এরপর কোষ প্রাচীর, এটি কোষ প্রাচীর অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। লিগনিন অর্থাৎ হচ্ছে একটা লিগনিন জেলির মতো একটা পদার্থ থাকে। এই লিগনিন জমা থাকার কারণে কোষ প্রাচীর শক্ত ও দৃঢ় হয়। কোষের আকৃতি, কোষগুলো সাধারণত লম্বাটে হবে, সরু হবে। এদের প্রান্তভাগ সরু বা চোখা হতে পারে। পিট বা কূপ বলা হয় তাকে। দেখো, পুরু প্রাচীরের মাঝে মাঝে সরু ছিদ্রের মতো অংশ থাকে, যাকে কূপ বা পিট বলা হয়। আচ্ছা, প্রকারভেদ, স্কেলেনকাইমা প্রধানত দুই প্রকার। স্কেলেনকাইমাকে কি আবার দুই ভাগে ভাগ করা হয়, ফাইবার এবং কি স্কেলাইট। ফাইবার দেখতে কি রকম, এরা লম্বা এবং দুই প্রান্ত সরু। স্কেলাইট এগুলোকে পাথর কোষও বলা হয়। তাহলে পাথর কোষ কাকে বলা হয়, স্কেলাইটকে। ওকে, এগুলো সাধারণত খাটো এবং শক্ত হয়। আচ্ছা, আমাদের সৃজনশীল শেষ, পরে সৃজনশীল দেখি আমরা। আচ্ছা, 3 নম্বর সৃজনশীল দেখো দেখি, চিত্র বি এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। চিত্র বি, আচ্ছা চিত্র বিটা এই যে আমরা দেখলাম না, প্রথম সৃজনশীলটাই দেখো দেখি। চিত্র প্রথম সৃজনশীলে, এই যে চিত্র বি কি ছিল, ওইটা মাইটোকন্ড্রিয়া। এই একই ভাবে দেখো দেখি 3 নম্বর সৃজনশীলে, এই যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন কি আর দেখাইতে হবে, পড়াই দিচ্ছি অলরেডি। এরপর চিত্র এ, এটা কি ভাইয়া বলো দেখি, নামটা কি এটা, চিত্র এ এর নাম কি এটা, চিত্র এ এর নামটা একটু আমাকে ইনশিওর করো।
চিত্র এটা আমাকে একটু ইনশিওর করো। চিত্র এ হচ্ছে নিউরন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নিউরন নিয়ে একটু আলোচনা করি। নিউরনটা কি, হ্যাঁ। এই যে নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক। নিউরন হচ্ছে আমাদের কি স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, হ্যাঁ। তাকে বলা হয় কি নিউরন। একটি আদর্শ নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। কয়টি অংশ নিয়ে? দুইটি অংশ, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। আবার নিজে নিউরনের গঠন নিয়ে আলোচনা করা হলো কোষদেহ। এটি নিউরনের প্রধান অংশ। প্রধান অংশ কোনটা? কোষদেহ। এর আকার গোলাকার, ডিম্বাকার বা নখচাকার হতে পারে। এরপর প্লাজমা মেমব্রেন। কোষ দেহটি একটি পাতলা পর্দা দ্বারা আবৃত, পাতলা পর্দা দ্বারা। এরপর সাইটোপ্লাজম, এতে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, অন্যান্য অঙ্গাণু থাকে। তবে একটি বৈশিষ্ট্য হলো এতে নিশল দানা থাকে। কি দানা? নিশল বডিস বা নিশল দানা নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। এরপর নিউক্লিয়াস, কোষদেহের কেন্দ্রে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। সেন্ট্রিওল, নিউরনের সেন্ট্রিওল থাকলেও তা নিষ্ক্রিয়, তাই নিউরন বিভাজিত হতে পারে না। আচ্ছা, এরপর কোষ দেহ গেল। এরপর দেখি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, কোষ দেহ থেকে শাখা প্রশাখা বের হয়। কি বের হয় ভাইয়া? শাখা প্রশাখা বের হয়, একে প্রলম্বিত অংশ বলে। কোষ দেহ থেকে যে শাখা প্রশাখাটা বের হইলো তাকে প্রলম্বিত অংশ বলে। এটি আবার দুই প্রকার। প্রলম্বিত অংশ দুই প্রকার, একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে অক্সেন। তাহলে ডেনড্রাইটটা কি? কোষের চারপাশ থেকে সৃষ্ট ক্ষুদ্র ও শাখাযুক্ত তন্তুগুলোকে ডেনড্রাইট বলে। ক নম্বরেও আসতে পারে ডেনড্রাইট কাকে বলে, তাহলে কি এটা মুখস্থ। এরপর একটি নিউরন অনেকগুলো ডেনড্রাইট থাকতে পারে এবং কাজটা দেখো, ডেনড্রাইটের মাধ্যমে উদ্দীপনা বা খবর অন্য নিউরন থেকে কোন দেহে প্রবাহিত হয়। মনে করো তোমাকে ইনস্ট্যান্ট একটা মশা কামড় দিল হাতে, তো মশা কি কামড়টা দিল, এটা আমাদের সর্বপ্রথম কোথায় যায়? আমাদের মস্তিষ্কে বা হচ্ছে নিউরনে চলে যায়। এরপর মস্তিষ্ক কি করে? তোমার হাতকে সাড়া প্রদান করে যে আমার হাতের একটা জায়গায় মশা কামড় দিছে, তুমি অন্য হাত দিয়ে এটা কি তাকে তাড়াও বা ওই জায়গা থেকে বিতাড়িত করো। তাহলে কি হচ্ছে? নিউরন আমাদেরকে কি সাড়া প্রদান করতেছে। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এরপর অক্সেন। অক্সেন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন, কোষ দেহ থেকে উৎপন্ন হয়। কই থেকে? কোষ দেহ থেকে উৎপন্ন দীর্ঘ শাখাহীন তন্তুটিকে অক্সেন বলে। এটি নিউরনের মাত্র একটি অক্সেন থাকে। প্রশ্ন হইতে পারে একটি নিউরনে কয়টি অক্সেন থাকে? এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা নিউরনে কয়টা অক্সেন থাকতে পারে? একটা অক্সেন থাকতে পারে। এরপর অক্সেন হেলথ, কোষ দেহ যে অংশ অক্সেন শুরু হয় তাকে অক্সেন হেলথ বলে, হ্যাঁ। এরপর মায়োলিন সেল, অক্সেনের চারিদিকে প্রোটিন ও লিপিডের যে স্তর থাকে, প্রোটিন লিপিডের স্তর। এমসিকিউ প্রশ্ন হয় প্রোটিন লিপিডের স্তরটির নাম কি? মায়োলিন। এটি ইনসুলটেন বা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক হিসেবে কাজ করে র্যানভিয়ারের পর্ব, হ্যাঁ। মাইলিন সিট যেখানে বিচ্ছিন্ন থাকে সেই সংকুচিত স্থানকে র্যানভিয়ারের পর্ব বলে। ক নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর অক্সেন টার্মিনেশন। দেখো টার্মিনাল, অক্সেন টার্মিনাল, হ্যাঁ। অক্সেনের শেষ প্রান্তটি ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে গুটির মতো গঠন তৈরি করে, যাকে কি সিন্যাপটিক নর্ভ বলে। এরপর সিন্যাপস, সিন্যাপসটা কি? একটি নিউরনের অক্সেন টার্মিনাল এবং পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সংযোগ স্থলকে বলা হয় কি? সিন্যাপস। এরপর যদিও দুটি নিউরনের মধ্যে সরাসরি কোনো শারীরিক সংযোগ থাকে না, তবে এই সূক্ষ্ম ফাঁক দিয়ে রাসায়নিক পদার্থের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা নিউরনে প্রবাহিত হয়। এরপর কাজ দেখো, নিউরনের প্রধান কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা এবং কি অত্যন্ত দ্রুত গতিতে কি শরীরের মধ্যে কি প্রবেশ করা বা এক অংশ থেকে অন্য অংশে কি পৌঁছে দেওয়া। যে তোমাকে তোমার হাতে কোথাও হচ্ছে কেটে গেল, তখন কি অত্যন্ত দ্রুততার সাথে মস্তিষ্ক তোমাকে কি সাড়া প্রদান করবে যে হাতটা কেটে গেছে, রক্ত বন্ধ করতে হবে, হ্যাঁ। তোমাকে কি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে, হ্যাঁ। বা আচ্ছা, এরপর আমরা প্রশ্নটা দেখি পরবর্তী। এই যে তাহলে কি বৈশিষ্ট্য কি ব্যাখ্যা হয়ে গেল আমাদের নিউরনের প্রথম চিত্র। এরপর বি নাম্বার তো করছি আমরা, তাহলে মানবদের বিভিন্ন অঙ্গের সমন্বয় নিঃসরণে এ, তাহলে পড়া হয়ে গেল আমাদের, আশা করি পারবা। এরপর পরবর্তীটা দেখো,
ক্লোরোপ্লাস্ট এবং কি মাইটোকন্ড্রিয়া। দেখো একই প্রশ্ন কিন্তু বারবার, এটা কোন বোর্ডে আসছে দেখো, যশোর বোর্ড 22, একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। প্রথমটা কি, প্রথমটার নাম কি, প্রথমটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট এবং কি চিত্র ওয়াইটার নাম কি, ওয়াইটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এক্স অঙ্গাণুটির গঠন, এক্স এর গঠন, ক্লোরোপ্লাস্টের গঠন আমি পড়াইছি। উদ্দীপকে কি উদ্ভিদের প্রয়োজনীয় শক্তির জন্য এক্স ওয়াই এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া একে অপরের উপর কি আচ্ছা, আশা করি পারবা এটা। এর পরেরটা দেখি আমরা, পরের সৃজনশীলটা দেখি। আচ্ছা, আশা করি এটা পারবা তোমরা। এর পরেরটা দেখি আমরা। আচ্ছা, চিত্র এ বি সি, হ্যাঁ, চিত্র এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। চিত্র এটা কি ভাইয়া দেখো দেখি, চিত্র এ। আচ্ছা, বি আর সি এগুলো তো আমরা পড়াইছি, বি সি। আচ্ছা, গ নাম্বারে আগে ঘ নাম্বারটা একটু দেখো। উদ্দীপকের বি ও সি এর মধ্যে তুলনামূলক আলোচনা। বি আর সি কি বলো দেখি। প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা, মাত্রই তো পড়াইলাম প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তাহলে শুধু এ নাম্বারটা চিত্রে এর গঠন। আচ্ছা, এর গঠনটা আমরা একটু দেখি। এই যে দেখো দেখি, চিত্র এ ট্রাকিট, হ্যাঁ, উদ্ভিদের জাইলেম টিস্যুর দুটি গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে কি ট্রাকিট ও ভেসেল। চিত্রটাতে দেখলাম এটার নাম হচ্ছে কি ভেসেল। ওকে, এরা মূলত উদ্ভিদে পানি ও খনিজ লবণ পরিবহনের সহায়তা করে এবং কি দৃঢ়তা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। নিচেদের গঠন বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। ট্রাকিট, ট্রাকিট কোষগুলো সাধারণত লম্বা হয়, হ্যাঁ, এবং এর প্রান্তদ্বয় সরু সূচালো হয়। কোষ প্রাচীর, এটি কোষ প্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হয়। একটা কোষের ভিতর যদি লিগনিনটা ভিতরে ঢুকে তাহলে কি পুরু হবে এবং কি হবে প্রাচীর। এই পুরুত্ব কয়েক ধরনের হতে পারে, যেমন বলয়াকার হবে, সর্পিলাকার, মইয়ের মতো বা কি কুপাঙ্কিত। কোষের অবস্থা, পরিণত ট্রাকিট কোষ মৃত এবং প্রোটোপ্লাজমহীন। এরপর পরিবহন পদ্ধতি, প্রাচীরে কূপের মাধ্যমে এদের পার্শ্ববর্তী কোষের মধ্যে পানি আদান প্রদান ঘটে। অবস্থান কি, এটি ফার্ন বর্গীয় এবং কি নগ্নভোজী উদ্ভিদে এটি দেখা যায়। আচ্ছা, এরপর এটা দেখি আমরা। ভেসেল, ট্রাকিট পড়লাম, এরপর ভেসেল। ভেসেল কোষগুলো সাধারণত খাটো হয়, আর ট্রাকিটের কি ছিল লম্বা হয়। এটা কি রকম খাটো এবং চোঙের মতো হয়, হ্যাঁ, খাটো এবং চোঙের মতো হয়। এগুলো একটির উপর একটি সজ্জিত হয় একটি নিরবচ্ছিন্ন লম্বা পাইপের মতো গঠন তৈরি করে। প্রান্তীয় প্রাচীর ভেসেল কোষগুলো যখন একটির উপর একটি বসে তখন এদের মধ্যবর্তী সংযোগকারী প্রাচীরটি কি গলে যাবে, হ্যাঁ, ফলে একটি কি লম্বা নলের মতো আকার ধারণ করে এবং পানি সহজেই উঠতে পারে। এরপর কোষ প্রাচীর, এদের প্রাচীর ও লিগনিন যুক্ত এবং বিশেষভাবে বিভিন্নভাবে পুরো হয়। কোষের অবস্থা, পরিণত ভেসেল কোষগুলো মৃত এবং কি ফাঁপা হবে। আচ্ছা, অবস্থান, ভেসেল মূলত উন্নত আবৃতবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কেবল নিটাম ভেসেলে পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, নিটাম মনে রাখবা, এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যায়। আর আবৃতবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি ভেসেল। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা এই সৃজনশীলটাও দেখে ফেললাম। আচ্ছা, এরপর এটা দেখো, বরিশাল বোর্ডে আসছে, বরিশালেও আসছে, ময়মনসিংহেও আসছে। এটা জীববিজ্ঞানের ক্লাসের শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন, যার প্রথমটি খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটি শক্তি উৎপাদনে সম্পৃক্ত। তাহলে গ নাম্বারটা কি বলছে, শিক্ষকের বর্ণিত প্রথম অঙ্গাণুটি সচিত্র। আশা করি তোমরা সহজেই ধরতে পেরেছো যে গ নাম্বার উদ্দীপকের অঙ্গাণুটির কি বলছে। আবারও দেখি, উদ্দীপকের ক্লাসে শিক্ষক কোষের দুটি অঙ্গাণুর কথা বললেন, যার প্রথমটি কি খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটি কি শক্তি উৎপাদনে সক্ষম। আচ্ছা, এখানে অঙ্গাণু দুইটার নাম কি, একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়ার কি চিত্র অবশ্য বর্ণনা করতে পারবা। এরপর অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অস্তিত্ব রক্ষায়, হ্যাঁ। আচ্ছা, এটা কোনটা হবে, এটা একটু তোমরা একটু কমেন্টে জানাই দাও তো, বা হচ্ছে এটা তোমাদের বাসার কাজ দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে অ্যান্সারটা করে তোমরা পাঠাবা, হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে এরপর একটা দেখি।
আচ্ছা, এই যে আমার চিত্র 1, নিউরন। হ্যাঁ, এর গঠন নিউরনের গঠন তো আমরা পড়ছি মাত্রই। হ্যাঁ, নিউরনের গঠন মাত্রই পড়লাম না আমরা, এটা তোমরা পারবা। এরপর একটা দেখি, চিত্র 2 এর কার্যকারিতায় চিত্র 1 এর প্রভাব বিশ্লেষণ করো। 2 এর কার্যকারিতায়, আচ্ছা এটা কি বলো দেখি ভাইয়া। চিত্র 2, এটা হচ্ছে কি, ঐচ্ছিক পেশি। আমরা যে পেশি পড়লাম, আচ্ছা পেশি কি পড়ছি? আচ্ছা পেশি একটু দেখাই দিই তোমাদের। পেশি পেশি পেশি, এই যে পেশি, দেখো পেশি সংকোচনশীল এবং প্রসারণশীল বিশেষ ধরনের অঙ্গকে কি বলা হয়? পেশি বলা হয়। তাহলে পেশিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঐচ্ছিক পেশি কোনটা? যেটা হচ্ছে আমরা ইচ্ছা অনুযায়ী সংকোচন এবং প্রসারণ করতে পারি, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে যেটা আমরা কি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত করতে পারি না, সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ঐচ্ছিক পেশি হচ্ছে কি, এই যে আমরা হাত নড়াচড়া করতে পারতেছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এরপর অনৈচ্ছিক পেশি, যেটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী কি নাড়াচাড়া করতে পারবো না, যেমন আমাদের পাকস্থলী, আমরা কি চাইলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়ে যেতে পারি? পারি না। এই জন্য কি এটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। ওকে, আরেকটা আছে হৃদ পেশি। হ্যাঁ, তাহলে দেখি আমরা ঐচ্ছিক পেশি, এই যে অনৈচ্ছিক, আচ্ছা এই যে পেশি, এই যে পেশি, মানুষের শরীরে পেশি টিস্যু তাদের গঠন এবং কাজের ধর্ম অনুযায়ী 3 প্রকার, ঐচ্ছিক অনৈচ্ছিক যেটা বললাম। ঐচ্ছিক পেশি কি, এই পেশিগুলো ইচ্ছা অনুযায়ী সংকোচন এবং প্রসারণ করা যায়। আকৃতি, এই পেশির কোষগুলো লম্বা হয়, নলাকার এবং শাখাহীন হয়ে থাকে। আড়াআড়ি দাগ থাকে, কোষগুলোতে স্পষ্ট আড়াআড়ি দাগ। যদি চিত্রটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এরপর নিউক্লিয়াস, প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে এবং কোষগুলো কোষের পরিধির দিকে অবস্থান করে, হাত পা এবং এই যে আমরা যদি চিত্রটাতে দেখাই দিই তোমাকে, এই যে দেখো দেখি ভাইয়া, এই যে নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস আছে না ভাইয়া? এই যে এই যে এই যে একাধিক নিউক্লিয়াস। হ্যাঁ, সবগুলা কি একাধিক নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এরপর দেখো আড়াআড়ি দাগ আছে না, দেখো তো কি ভাইয়া, এই যে আড়াআড়ি দাগ। এই আমরা চিত্র থেকেই কিন্তু এর বৈশিষ্ট্যগুলো বলতে পারি। তাহলে কি এটা কি সংকোচন প্রসারণশীল এবং কি একাধিক নিউক্লিয়াস থাকে। এরপর কি আড়াআড়ি দাগযুক্ত। ওকে, এরপর চিত্র 2 এর কার্যকারিতা, চিত্র 1 এর প্রভাব। আচ্ছা, ঐচ্ছিক পেশি। আর চিত্র 1 কি, 1 ছিল আমাদের কি নিউরন, নিউরন আর হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা কি দুইজন কি রিলেটেড। কিভাবে রিলেটেড? ঐচ্ছিক পেশি কি, ঐচ্ছিক পেশি কি বললাম, হাত নাড়াচাড়া করতে পারে। যেমন তোমার হাতে মশা কামড় দিল, তাহলে কি করব আমরা? আগে কি করবে? নিউরনে চলে যাবে। নিউরন তোমাকে বলবে হাতে মশা কামড় দিছে, তাহলে কি এই হাত দিয়ে অন্য একটা হাত দিয়ে, যদি বাম হাতে পড়ে ডান হাত দিয়ে কি তুমি ওই মশাটাকে তাড়াবে। তাহলে কি একটা কি আরেকটার সাথে কি রিলেটেড না? অবশ্যই। ওকে, আচ্ছা আমরা পরের সৃজনশীলটা দেখি। এই যে দেখেন, দেখি এখানে চিত্র এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স কি, এক্স সকলে পরিচিত। এক্স সকলে পরিচিত মাইটোকন্ড্রিয়া। ওয়াই কি ট্রাকেট। জেড, জেডটা কি ভাইয়া? জেডটা কি বলো দেখি? স্কেলেনকাইমা। হ্যাঁ, ওকে, এগুলা পড়াইছি ভাইয়া, তোমাদেরকে কি পড়াই দিচ্ছি, এটা আগের তার মতো, এটা পারবা আশা করি। হ্যাঁ, শ্বসনে চিত্র এক্স এর ভূমিকা। চিত্র এক্স শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। চিত্র ওয়াই ও জেড এর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কার্যক্রম সম্পন্ন করে। তাহলে কি ট্র্যাকিট আর ভেসেলের মাধ্যমেই তো। হ্যাঁ, ওকে, এরপর একটা দেখি আমরা, বি চিহ্নিত চিত্রের গঠন। বি চিহ্নিত প্যারেনকাইমা, এর গঠন পড়াইছি। এটা কি প্লাস্টিডের মধ্যে কোনটা? এটা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা আচ্ছা, এই যে জীবজগৎকে টিকিয়ে রাখছে, এরকম প্রশ্ন আগে পড়া হয়েছে। পরে সর্বশেষ, আজকে সর্বশেষ প্রশ্ন দেখো, উদ্ভিদে 2 ধরনের পরিবহন টিস্যু রয়েছে। এদের এক টিস্যু পানি পরিবহনের কাজ করে এবং অন্যটি খাদ্য পরিবহনে সাহায্য করে। তাহলে দেখি আমরা উদ্দীপকের দ্বিতীয় ধরনের টিস্যুর গঠন ব্যাখ্যা করো। দ্বিতীয়, তাহলে দ্বিতীয়টা কি? প্রথমটা ছিল 2 ধরনের টিস্যু, একটা হচ্ছে কি টিস্যু
পানি পরিবহনের কাজ করে এবং অপরটা কি খাদ্য পরিবহন। এই দুইটা হচ্ছে কি তোমাদেরকে আগে একটু জানতে হবে। তাহলে দেখো এই দুইটার মধ্যে আমরা হচ্ছে একটু যদি দেখি, আচ্ছা এটাও তো আমাদের পড়া হয়ে গেছে। হ্যাঁ, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম প্রথমটা হচ্ছে কি জাইলেম, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোয়েম। তাহলে উদ্দীপকের দুজনের দৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তাহলে জাইলেম আর ফ্লোয়েম এই দুইটার কি পার্থক্যটা লিখে দিবা ঘ নম্বরে, জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা এরপর এই যে দেখো জাইলেম প্যারেনকাইমা আর স্ক্যানকাইমা, এই যে পার্থক্য। কি বলছে পার্থক্যে? বৈশিষ্ট্য প্যারেনকাইমা স্ক্যানকাইমা। ওকে, অবস্থা। প্যারেনকাইমাটা কি ভাইয়া? দেখো দেখি, জীবিত কোষ। হ্যাঁ, প্যারেনকাইমা জীবিত, স্ক্যানকাইমা কি মৃত। এরপর প্রাচীর কি পাতলা এবং সেলুলোজ নির্মিত, অত্যন্ত পুরু লিগনিন যুক্ত। এরপর ফাঁকা অংশ কি উপস্থিত আছে, এটাতে কি অনুপস্থিত, মানে ফাঁকা অংশ নাই। কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত সঞ্চয় আর দৃঢ়তা প্রদান করা। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এর পরেরটা দেখি আমরা। এই যে জাইলেম আর ফ্লোয়েম, যে বললাম পার্থক্য জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে দেখো কাজ, জাইলেমের কাজটা কি এখানে দেখো। জাইলেমের কাজ হচ্ছে খনিজ লবণ ও পানি পরিবহন করা। ফ্লোয়েমের কাজ খাদ্য প্রস্তুত। পরিবহন দিক একমুখী, কোথা থেকে? মূল থেকে পাতা। দ্বিমুখী, উপর থেকে নিচ। কোষের অবস্থা অধিকাংশ মৃত, এটা কি জীবিত। প্রধান উপাদান প্যাকেট ভেসেল এবং ফাইবার। প্যাকেট ভেসেল, জাইলেম, ফাইবার। এরপর ফ্লোয়েম সিফটিউব, ক্যাম্পিয়ান সেল এবং ফ্লোয়েম ফাইবার। কোষ প্রাচীর পুরু এবং লিগনিন যুক্ত, এটা কি তুলনামূলক কি পাতলা। আর এটা কি শক্তি, প্রধান শক্তি নাই। আর এটা কি আছে প্রধান শক্তি এটিপি। এরপর অবস্থান ভাস্কুলার বান্ডলের দিকে, আর এটা কি ভাস্কুলার বান্ডলের বাইরে। কাজের ধরন শারীরিক চাপ এবং ক্যাপিলারি ক্রিয়া দ্বারা। আর এটা কি সক্রিয় পরিবহন। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখি আমরা। ওকে, আরেকটা বিষয় দেখো, অস্থি এবং তরুণাস্থি। অস্থি এবং তরুণাস্থি এটা হচ্ছে খ নাম্বারে এসে থাকে, যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য দেখো। অস্থি কি? আমরা অস্থি মানে সাধারণ বাংলায় আমরা বুঝি হাড্ডি। হ্যাঁ, আর তরুণাস্থি বলতে বুঝি কি মাংস। হ্যাঁ, তাহলে হাড্ডি, হাড্ডি দেখতে কিরকম? শক্ত। এটা কি শক্ত হলে কি ভঙ্গুর প্রকৃতির হবে। হ্যাঁ, হাড্ডি। আর তরুণাস্থি হচ্ছে কি, এটা হচ্ছে নরম তুলতুলে। যেমন হচ্ছে যে আমাদের হাতে কানে পিনা, বা হচ্ছে কানের যে যে লতি, এটাকে বলা হয় কি আমাদের তরুণাস্থি। এটা হচ্ছে তুলতুলে। এরপর হচ্ছে নাকের, এই যে নাকের অংশ, এটা হচ্ছে কি তরুণাস্থি। হ্যাঁ, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এই যে এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। এটি অত্যন্ত শক্ত এবং অনমনীয়। হ্যাঁ, অস্থি। আর কি তরুণাস্থি, এটি তুলনামূলক নরম স্থিতিস্থাপক। ম্যাট্রিক্স এবং ক্যালসিয়াম ফসফরাস প্রচুর থাকে। আচ্ছা, এটা তোমরা হচ্ছে একটু দেখে নিবা। ওকে, তো আজকে তোমাদের এ পর্যন্তই। এতক্ষণ তোমরা যারা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা করলা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পাশে থাকবা, আমাদেরকে অনুপ্রেরণা দিবা এবং আমাদের স্বপ্নের সারথি হবা। তোমাদের পরীক্ষা সামনে ভালোভাবে দাও, তোমাদের জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।